মিথিলা আপু, আজ বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। তুমি এসেছো ভালোই হয়েছে, আজকে পড়বো না, তোমার সাথে অনেক আড্ডা দিব। বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। টিউশনি পড়াতে এসে স্টুডেন্টের মুখে এমন কথা শুনে আমি একেবারে হচকচিয়ে গেলাম। বাড়িতে কেউ নেই, এখন ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? একটু ইতস্তত করে সায়ানকে জিজ্ঞেস করলাম, বাড়ির সবাই কোথায় গেছে? সায়ান স্বাভাবিক গলায় বলল, বাবা মা আর রিমি আপু মামাকে দেখতে গেছে, উনি বাইক থেকে পড়ে আহত হয়েছেন। আমি আবার বললাম, তুই যাসনি কেন? সে হালকা হেসে বলল, আমি অ্যাক্সিডেন্ট করা মানুষকে দেখতে পারি না, অনেক কাটা ছেঁড়া থাকে। আমি ভেবে বললাম, তাহলে আজ আমি যাই, কাল এসে পরিয়ে দেব। সায়ান মুখটা গম্ভীর করে বলল, এ কি বলো, তোমার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি, আসো ভেতরে। কথাটা শেষ করতে সায়ান হঠাৎ করে আমার হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে আসলো। আমি চমকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বারবার বলতে লাগলাম, আহা সায়ান স্যার, আমি নিজেই যাচ্ছি তো, এভাবে হাত ধরে টানতে হবে না। কিন্তু ও আমার কথায় কান দিল না, হাতের মুঠো শক্ত করে ধরে সোজা ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। এরপর মুখে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে বলল, আপু বসো, আমি এক্ষুনি আসছি। সায়ান ডাইনিং রুমের দিকে চলে গেল আর আমি থম মেরে সোফায় বসে রইলাম। হালকা ভয় আর সংকোচে বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভয়ের মূল কারণ, নিঝুম একটা ফ্ল্যাটে এখন কেউ নেই আর আমি একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একা বসে আছি। সমাজ তো বহুদূর, নিজের বিবেকের কাছে বিষয়টা কেমন যেন বাজে ঠেকছে। সায়ান অবশ্য আমার কাছে শুধু ছাত্র নয়, ও আমার সবচেয়ে প্রিয় একমাত্র বান্ধবী রিমির ছোট ভাই। এবার এইচএসসি পরীক্ষা দেবে, আর মাত্র 1 মাস বাকি। পড়াশোনায় ভালো, তবে দুষ্টুমিও কম নয়। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনার্স 2য় বর্ষে আছি। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছি, নিজের বলতে কেউ নেই। সায়ানকে টিউশনি করানোর কারণে রিমির বাবা আমার গার্লস হোস্টেলের খরচ আর পড়াশোনার খরচ চালায়। তারা আমাকে আর কোনো টিউশনি পড়াতে দেয় না। তারা আমাকে শপিং করে দেয় মাঝে মাঝে, আমি নিতে চাইনি, কিন্তু রিমির কারণে নিতে হয়। আমাকে তাদের বাসায় রাখতে রিমি অনেক চেষ্টা করেছে, তবে আমি থাকিনি। একটা পরিবার যদি কাউকে নিজের করে নেয় তাহলে রক্তের সম্পর্ক লাগে না। রিমিদের পরিবার আমার কাছে ঠিক তেমনই। আন্টি কখনো আমাকে না খাইয়ে ছাড়েন না, আঙ্কেল মেয়ের মতোই খোঁজ নেন আমার পড়াশোনার। আমি প্রথমে টাকা নিতে চাইনি, কিন্তু আঙ্কেল আর রিমি জোর করেই দিয়েছেন। সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এসব ভাবতেই ডাইনিং রুম থেকে সায়ানের ডাক এলো, আপু এদিকে আসো। আমি খানিকটা দ্বিধা ও কৌতূহল নিয়ে ডাইনিং রুমের দিকে পা বাড়ালাম। ডাইনিং টেবিলে পৌঁছে তো আমার চোখ ছানা ভরা। দেখি সায়ান বড় একটা প্লেটে ধোয়া ওঠা বিরিয়ানি বাড়ছে, সুন্দর সুবাসে চারপাশ মোমো করছে। সায়ান বিরিয়ানির প্লেটটা আমার সামনে টেনে দিয়ে বলল, কি হলো আপু, বসে পড়ো, আমি নিজে রান্না করেছি একটু আগে। আমি আকাশ থেকে পড়লাম, অবাক হয়ে বললাম, কি বলিস তুই নিজে বিরিয়ানি রান্না করেছিস? আন্টি তোর জন্য রান্না করে রেখে যাননি? সায়ান মুচকি হেসে বলল, রেখে গেছেন তো, কিন্তু বাড়িতে আজকে কেউ নেই, তাই ভাবলাম একা একা বিরিয়ানি রান্না করে দেখি পারি কিনা। স্কুলে থাকতে বন্ধুদের সাথে পিকনিকে গেলে আমরা রান্না বান্না করতাম, সেই অভিজ্ঞতা কাজে লাগালাম। এখন কথা না বাড়িয়ে বসো তো, খেয়ে দেখো কেমন হয়েছে। সায়ানের উচ্ছ্বসিত চেহারার দিকে তাকিয়ে আর মানা করতে পারলাম না। চেয়ারে বসে এক লোকমা বিরিয়ানি মুখে দিতে মনটা ভরে গেল। সত্যি দারুণ স্বাদ হয়েছে। আমি বেশ তৃপ্তি নিয়ে বললাম, বাহ, অনেক সুন্দর হয়েছে তোরে সায়ান, তুই যে এত চমৎকার রান্না পারিস তা তো আগে কখনো বলিসনি। আমার মুখে প্রশংসার কথা শুনে সায়ানের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ও আমার উল্টো পাশের চেয়ারটায় বসে নিজের প্লেটে বিরিয়ানি নিতে নিতে বলল, তুমি পছন্দ করেছো, এতে আমার রান্না সার্থক আপু। সে লাজুক গলায় বলল, বাসায় এই প্রথমবার রান্না করলাম এবং তোমাকেই প্রথম খাওয়ালাম। কথাটা শুনে আমি শুধু মুচকি হেসে মাথা নাড়লাম। খাওয়ার ফাঁকে সায়ান নানা গল্প করছে, কলেজের বন্ধু, পরীক্ষার টেনশন, ভবিষ্যতে কি করবে, সবকিছু নিয়ে ওর অফুরন্ত কথা। আমি শুনছি আর মাঝে মাঝে উত্তর দিচ্ছি। অন্যদিকে এই মুহূর্তে শহরের অন্য প্রান্তে রিমির মামার বাড়িতে বসে রিমি, তার বাবা আর মা একসাথে বসে কথা বলছে আর মুচকি হাসছে। রিমির মা ধীরে বললেন, আর মাত্র 1 মাস, সায়ানের এইচএসসি পরীক্ষাটা শেষ হলে মিথিলা আর সায়ান দুজনকেই সব বলবো। রিমি হাসতে হাসতে বলল, মিথিলা কিছুই বুঝতে পারে না এখনো, সায়ানও না। সায়ানের বাবা শান্ত গলায় বললেন, মেয়েটা ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছে, ও যদি আমাদের বাড়ির বউ হয়ে আসে তার চেয়ে বড় সুখ আর কি হতে পারে। মিথিলা তো আমাদের পরিবারেরই একজন, শুধু আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসাটাই বাকি। 3 জনের মনে তখন একটাই ইচ্ছে, পরীক্ষা শেষ হলে সায়ান আর মিথিলাকে চমকে দিয়ে তাদের জীবনের সবচেয়ে বড় সুখবরটি জানানো হবে। কিন্তু সেই পরিকল্পনার কথা এখনো জানে না কেউ, না সায়ান না মিথিলা। দুজনে নিশ্চিন্ত মনে নিজেদের মতো গল্প করছে, অথচ তাদের অজান্তেই ভাগ্য ধীরে ধীরে একই পথে হাঁটতে শুরু করেছে। দিনগুলো দেখতে দেখতে কেটে গেল। সায়ানের এইচএসসি পরীক্ষা শেষ হতেই যেন রিমির পুরো পরিবার এক স্বস্তির নিঃশ্বাস ফেললো। আর তারপর পরই শুরু হলো আসল তোড়জোড়। একদিন সায়ানকে ডেকে ওর বাবা মা আর রিমি একসাথে বসে সবটা খুলে বলল। সায়ানকে জানালো মিথিলাকে তারা এই বাড়ির গৃহলক্ষ্মী হিসেবে দেখতে চায়। রিমির ধারণা ছিল সায়ান হয়তো কিছুটা ইতস্তত করবে, কিন্তু সায়ান শোনা মাত্র একটু লাজুক হেসে রাজি হয়ে গেল। মিথিলার প্রতি তার একটা আলাদা টান ও শ্রদ্ধা যে অলক্ষ্যই কাজ করত তা তার বুঝতে বাকি রইল না। পরদিন রিমি প্রচন্ড উৎসাহ নিয়ে সোজা চলে গেল মিথিলার হোস্টেলে। পুরো ঘটনাটা যখন রিমি মিথিলাকে হেসে হেসে বলতে শুরু করলো, মিথিলার হাসি মুখ এক মুহূর্তে জমে
বরফ হয়ে গেল। রিমি কথা শেষ করার আগে মিথিলা ধরফর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চেহারায় চরম রাগ আর বিস্ময় প্রকাশ পাচ্ছিল। সে বেশ রাগত গলায় বলল, রিমি তুই এসব কি বলছিস? সায়ান আমার ছোট ভাইয়ের মতো, আমি ওর চেয়ে 3 বছরের বড়, তাছাড়াও আমার স্টুডেন্ট। এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। রিমি অনেক বোঝানোর চেষ্টা করলো, মিথিলা শান্ত হ, তুই ভুল বুঝছিস। কিন্তু মিথিলা বলল, না রিমি তুই আমার সাথে এটা নাটক করছিস নাকি? মিথিলার চোখ দুটো জলে ভরে উঠল, কিন্তু শরীর রাগে রি করছিল। সে আর কোনো কথা না শুনে রিমিকে হোস্টেলের রুম থেকে এক প্রকার জোর করে বের করে দিল। পরের 2 দিন মিথিলা কারো ফোন তুললো না, বিশেষ করে রিমির কল আসতেই সে কেটে দিত। হোস্টেলের বন্ধ ঘরের এক কোণে বসে সে ভাবছিল, যাদেরকে সে নিজের পরিবার মনে করলো তারাও শেষমেশ তাকে এভাবে ভাবলো। পরিস্থিতি সামলাতে না পেরে অবশেষে একদিন রিমির বাবা মা আর রিমি নিজে মিথিলার হোস্টেলে এসে হাজির হলো। আঙ্কেল আর আন্টিকে দেখে মিথিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। রিমির বাবা মিথিলার মাথায় হাত রেখে অত্যন্ত স্নেহ মাখানো গলায় বললেন, মা মিথিলা। মিথিলা নীরব রইল। আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোকে কোনোদিন রিমির চেয়ে আলাদা চোখে দেখিনি মা, তোকে নিজের মেয়ের মতো দেখেছি। রিমিরও বিয়ের কথা পাকা হয়ে গেছে, বিয়ের পরে ও জার্মানি চলে যাবে। এখন তুই বল, তোকে ছাড়া আমরা এই বাড়িটায় কাকে নিয়ে থাকবো? তুই যদি আমাদের এভাবে ফিরিয়ে দিস মা, তাহলে আমি ধরে নেব তুই কোনোদিন আমাকে সম্মান করিসনি। কথাগুলো মিথিলার বুকে এসে তীরের মতো বিঁধল। যার ঋণে সে ঋণী, যাকে সে বাবার মতো সম্মান করে, তার মুখে এমন কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলো না মিথিলা। ঝরঝর করে কেঁদে উঠে সে রিমির বাবাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল দয়া করে এইভাবে বলবেন না, আপনি আমার বাবার জায়গায়, আমি রাজি। রিমির বাবা হাসি মুখে মিথিলার মাথায় হাত বুলিয়ে দিলেন। তবে মিথিলা নিজেকে একটু সামলে নিয়ে বলল, তবে আঙ্কেল আমার একটা কথা আছে, আমি সায়নের সাথে একান্তে কথা বলতে চাই। একদিন পর শহরের এক শান্ত রেস্টুরেন্টে মিথিলা এসে বসেছে। কিছুক্ষণ পরই সায়ন এসে উপস্থিত হলো। মিথিলার মুখোমুখি বসতে গিয়ে ছেলেটার মুখ লজ্জায় লাল হয়ে উঠছিল। এতদিনের শিক্ষিকা আর প্রিয় আপু আজ যার সাথে জীবনের অন্য এক বন্ধনে জড়াতে যাচ্ছে, ভাবতেই সায়নের বুকের ভেতর টিপ টিপ করছিল। মিথিলা গম্ভীর মুখে সায়নের দিকে তাকালো, কড়া গলায় বলল, সায়ান বিয়েতে আমি রাজি হয়েছি ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। সায়ান অবাক হয়ে মিথিলার দিকে তাকালো আর বলল, কি শর্ত? মিথিলা এক চুলো ছাড় না দেওয়ার মতো দৃঢ় গলায় বলল, বিয়ের পর তুমি আমার স্বামীর অধিকার তখনই পাবে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। যেদিন তুমি ঢাবিতে চান্স পাবে সেদিন আমি তোমার বাইকের পেছনে চড়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াবো। তার আগে আমাদের বিয়ে হলেও তুমি আমার কাছ থেকে স্বামীর কোনো অধিকার পাবে না, মনে থাকবে? সায়ান কিছুক্ষণ মিথিলার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক দৃঢ় ও মিষ্টি হাসি। সে সোজা হয়ে বসে বলল, শর্ত মঞ্জুর আপু, তোমার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। ঠিক 2 দিন পর ঘটা করে নয়, বরং অত্যন্ত সাদামাটা ও পারিবারিক পরিবেশে মাত্র গুটি কত আত্মীয় আর কাছের মানুষকে নিয়ে মিথিলা আর সায়নের বিয়ে সম্পন্ন হলো। রিমির বাবার চোখে তখন তৃপ্তির জল, আর মিথিলা আর সায়নের চোখে তখন নতুন স্বপ্নের সূচনা। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।